নমস্কার। স্কুল জীবনের বন্ধুদের সঙ্গে আড্ডার এই প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্কুল জীবনের বন্ধুরা খুবই স্পেশাল হয়, কিন্তু একটা সময় পর তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। বহু বছর হয়তো তাদের দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আবার একটা সময় পর ঠিক তারা মিলিত হয় এক জায়গায়। আমরা আবার আড্ডা দিই, গল্প করি, কিন্তু এই মাঝের এই সময়টা আমাদের কাছে অজানাই রয়ে যায়। আর এই সময়টাকে ধরতেই আমার এই অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের প্রথম পর্বে যাকে আমি পেয়েছি সে আমার বন্ধু লীনা যাদব। আয় বস। কেমন আছিস বল? আমি ভালো আছি। তুই কেমন? এই তো। ভালো আছি। হ্যাঁ, বলছি যে ধর বছর চারেক আগেও কি ভেবেছিলি এরকম করে আড্ডা মারবো, গল্প করবো? না, অ্যাকচুয়ালি আমি ভাবিনি তোর সাথে তার কোনোদিনও দেখা হয়। হ্যাঁ, মানে 30 বছর আগেকার ঘটনা। তখন আমরা এইচএস পাস করে বেরিয়ে তারপর থেকে আমার কারোর সাথে যোগাযোগ নেই। তো সেই। যেদিনকে সনদ আমাকে গ্রুপে অ্যাড করলো সেদিন থেকেই সবার সঙ্গে আমার নতুন করে যোগাযোগ শুরু হলো। তো তোর সঙ্গে মনে হয় মাঝে কখন আমি তোকে দেখেছি বেথুয়া বাজারে আচ্ছা। হয়তো, কিন্তু যাই হোক একটা সংকোচ থাকে, তো এতদিন পরে বড় হয়ে গেছি, সেই জন্য কথা কখনো বলা হয়নি। সত্যি কথা বলতে কিন্তু সনদ গ্রুপে অ্যাড করার পর থেকে খুব ভালো লাগছে। এই গ্রুপটা কেমন লাগছে? গ্রুপটাকে মানে গ্রুপে তো ধর বিভিন্ন ধরনের কমেন্ট হয়, সব কিছু আমি অতটা পার্টিসিপেট না করলে সব কিছু ফলো করে দেখি। আর পিকনিকগুলো হয়, পিকনিকগুলো তো ভালো লাগে। তোর নাটক তো দেখার ইচ্ছা হয় কিন্তু যেতে পারি না, তাই জন্য তুই আমাকে বকাবকি করিস। তো তুই কেমন আছিস? না না, আমি ভালো আছি আর কি, বিভিন্ন জিনিস নিয়ে আছি। আসলে এই গ্রুপটা সত্যি আমার কাছে খুব স্পেশাল। বহু বন্ধুর সঙ্গে মানে যোগাযোগই চলে গিয়েছিল। একদম বিচ্ছিন্ন। সেই সময় আমি যাদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মিশতাম তাদের কথাও একরকম ভুলেই গিয়েছিলাম। তাই এই গ্রুপটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল। মানে অনেক গ্রুপ আছে, অনেক গ্রুপের সঙ্গে আমি জড়িত, এই গ্রুপটা আলাদাই। হ্যাঁ হ্যাঁ এখানে যা খুশি বলা যায়, হ্যাঁ হ্যাঁ, মানে যেমন খুশি কথা বলা যায়, কোনো বাধা নিষেধ হ্যাঁ। নেই। কিন্তু অন্য গ্রুপে তা করা যাবে না। গ্রুপে তো অনেক ধরনের গল্প হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, এও লেগ পুলিং করছে। মোটামুটি বেশ ভালোই এনজয় করলাম। একদম সেই শৈশবের কথায় চলে যাবো। মানে জন্ম কি তোর এখানে এই না, বাড়িতেই? আমার জন্ম হচ্ছে পুরুলিয়া মানবাজার। তারপর এখানে কবে? এখানে এসেছি আমি আগে, মানে ছোটবেলা কেটেছে আমার হচ্ছে ঔরঙ্গাবাদ, মুর্শিদাবাদ। তারপর আমি এখানে এসেছি ওই আমার বাবা তো ট্রান্সফারেবল জব, তো বাবু এখানে ট্রান্সফারে আসলো, তখন ধর ওই আমি এখানে এসে গার্লস স্কুলে অ্যাডমিশন দিয়ে ক্লাস 5-এ পড়তে হবে। আচ্ছা, প্রাথমিক স্কুলটা পুরুলিয়া? পুরুলিয়া না, পুরুলিয়াতে আমার জন্ম। হ্যাঁ, পুরুলিয়াতে আমার জন্ম। আমার প্রাথমিক স্কুলিং বলতে প্রাইমারি স্কুলিং যেটা, সেটা হয়েছে ঔরঙ্গাবাদে। কিন্তু অ্যাকচুয়ালি আমি প্রাইমারি স্কুলে খুব বেশি পড়িনি। আমার পড়াশোনা সব কিছুই বাড়িতে। আর অ্যাকচুয়ালি আমি বাংলার সঙ্গে হিন্দিও পড়তাম। মানে হিন্দিও মোটামুটি হিন্দি মিডিয়ামে কয়েকদিন যাতায়াতও করেছি স্কুলে। তারপরে প্রাইমারিতে ওখানে 4-এ ভর্তি হওয়ার পর আমার বাবু ট্রান্সফার হয়ে গেল, এখানে চলে আসলাম। সুতরাং এখানেও প্রাইমারিতে ভর্তি হতে পারছি না। বাড়িতে প্রিপারেশন নিয়ে একেবারে অ্যাডমিশন টেস্ট দিয়ে গার্লসের 5-এই 5-এ অ্যাডমিশন টেস্ট দিয়ে ঢুকলাম। সঞ্চিতা, সুপর্ণা সবার সঙ্গে ইয়ে হলো। তখন শান্তনা ছিল। শান্তনা আমার 5 to 10, 12 পর্যন্ত ওই আমার মানে প্রিয় বান্ধবী বলতে যেটা বেশি। ওই সময় কোনো কথা, কোনো স্মৃতি মনে আছে, কোনো ভালো কিছু? স্কুলে হ্যাঁ, গার্লসের বলছি আমি। গার্লসের স্মৃতি বলতে অ্যাকচুয়ালি আমি তো মানে সেকেন্ড গার্ড, সবাই আমাকে বলতো গার্লস স্কুলে সেকেন্ড গার্ড। মানে সেকেন্ড হতিস? হ্যাঁ, ফার্স্ট হতে পারতাম না। আচ্ছা, কারণ ফার্স্ট হতো কে? সঞ্চিতা। আচ্ছা সঞ্চিতা ম্যাথে আর দুটো সায়েন্সে আমাকে মেরে দিয়ে বেরিয়ে যেত। আচ্ছা। আর আমি ইংলিশ, বাংলা, ইতিহাস নিয়ে, জিওগ্রাফি নিয়ে ঘোরাফেরা করছি। তো ক্লাস 8-এ, 7-এ কি 8-এ আমার একবার ফার্স্ট হওয়ার চান্স এসেছিল, কিন্তু আমি ফার্স্ট হলাম না, কারণ আমি সেলাই জমা দিইনি। আমাদের সেলাই দিতে বলি বয়স্ক মহিলা, সে আমাকে ধরে আচ্ছা করে দিল। এই করণী কেন করতে করতে ফেল টেল করে যেতে পারবো না, তো যেন ফেল তো করবে না, তুমি তো ফার্স্ট হতে পারতে। কিন্তু এই সেলাই নম্বর কমে গেলে আমার আর ফার্স্ট হওয়া হলো না, বুঝতে পেরেছিস? আমার ওতে নিয়ে কোনো চাপ নেই যে আমাকে ফার্স্ট হতে হবে। আমার বাবা
সেই অর্থে নয়, তুমি পড়াশোনা করো, তোমার যেটা পড়তে ভালো লাগে তুমি সেটা পড়ো, এবার তোমাকে ফার্স্ট ডিভিশনও পেতে হবে তার কোনো মানে নেই, মোটামুটি রেজাল্ট একটুখানি ভালো করলেই হবে আর কি। আর ছোটোবেলাটা কি বলতো, মানে যে খুব খেলাধুলা করেছি তাও না, আমি আসলে ছোটোবেলা থেকে বইয়ের পোকা। ক্লাস 7-এ দেবদাস পড়ে ফেলেছি, বুঝতে পেরেছিস তো? মানে এখনো বই পড়িস তো? দারুণ। আচ্ছা। এবার 7-এ দেবদাস পড়েছি, বইয়ের তলে বই ঢুকে, এইবার পড়ে তো অত বুঝতে পারছি না যথারীতি। এইবার কিছু একটা তো ব্যাপার, ছেলেটা তো কান্নাকাটি করছে, মদ খাচ্ছে, কি ব্যাপার বোঝা গেল। যাই হোক, দেবদাস পড়া হয়ে গেল, স্কুলে আবার অতটা বই কেউ পড়তো না। ঠিক সেই সময় আমাদের স্কুলে একটা নতুন একটা মেয়ে আসলো, তার নাম হচ্ছে অলকা, তার বাবা আবার চাকরি করে। সে দেখতাম না, হয়ে গেল কি বলতো, আমাদের স্কুলের ব্যাগের মধ্যে আর পড়াশোনার বই নেই, শুধু গল্পের বই আসছে, আমার থেকে যাচ্ছে ওর থেকে আসছে, আমার থেকে যাচ্ছে ওর থেকে আসছে। এবার যথারীতি তো রেজাল্টে তো আশা করবেই না, তো যাই হোক ওইভাবে প্রচুর গল্পের বই ওগুলো সময় করে নেওয়া হয়ে গেল। মাধ্যমিকে খুব একটা সুবিধাজনক অবস্থা ছিল না আমার রেজাল্ট, সেকেন্ড ডিভিশনই ছিল, 500 সামথিং মানে পেয়েছিলাম। আর তখন তো ফার্স্ট ডিভিশন পাওয়া বিশাল ব্যাপার, গার্লস থেকে শুধু শুনছি। পড়াশোনার পাশাপাশি এমনি পড়াশোনার পাশাপাশি প্রত্যেক আমাকে বাঙালি বাড়িতে তো সে আমাকে গান আমাকে নাচ। গান শিখতে হতো, বুঝলি তো? আমার একদম ভালো লাগতো না ক্লাসিক্যাল সঙ্গীত, সে করে গান করো, আর মাস্টারমশাই বসতো, আমার মনে তো ঘরের মধ্যে আমি বসে থাকি একদম ছোটবেলা থেকে? হ্যাঁ, একদম ছোটবেলা থেকে। আমার এইটুকু একটা হারমোনিয়াম ছিল, জানিস তো? তো তাই বড় হয়ে বড় হারমোনিয়াম দিয়েছিল বাবু কিনে, কিন্তু আমি গানটা একদমই এনজয় করতাম না। মানে আমার মনে হয় হয়তো তখন যদি আমাকে রবীন্দ্রসঙ্গীত বা নজরুলগীতি স্যার কিছু দিতেন তাহলে হয়তো ভালো লাগতো, কিন্তু ওই যে টান, এত বড় বড় টান, গলা সাধু এই ওই করে, তা মোটামুটি শিখতাম, না শেখাও হতাম না, শিখতাম। আর গানটাই শিখতাম, নাচটা তখন আমার ইয়ে করেনি। আর কবিতার ক্লাস যে এবং যাওয়াটা ও সমস্ত কিছু হতো না, এই গানটাই ছিল মোটামুটি পড়াশোনার সাথে। গানটা চলেছিল অনেকদিন ধরে? গানটা চলেছিল, কিন্তু তোমার গান করতে পারবো বলিস না, হ্যাঁ না কারণ গানটা আমি 6th ইয়ার কমপ্লিট করেছি, এবং পরীক্ষার সময় আমার খুব ভালো পরীক্ষা দিতাম, কী করে পারতাম জানি না, থিওরিটাও ভালো দিতাম, ইয়েটাও ভালো হতো, তো যার ফলে হয়তো গান নিয়ে কিছুটা করা যেত ইন ফিউচার, কিন্তু হলো না, হচ্ছে আমার তখনই মনে হয় গলার কিছু প্রবলেম হলো বা যাই হোক, আর আমি তো ওটা ছাড়তে পারলে বাঁচি এরকম একটা ব্যাপার, সুতরাং গানটা ওখানে তখনই হয়ে গেল। তারপরে তখনই মানে ওই গার্লসে পড়তে পড়তে গান? না, গার্লসে পড়তে না, আমি হায়ার সেকেন্ডারি জেসিএমে পড়ার পরে আমি ইয়ে ছেড়েছি, হায়ার সেকেন্ডারি পরে যখন ওমেন্সে ভর্তি হলাম তখন আমি ওনার যাতায়াত করে এই করে আর করতে পারবো না। আর আমি খুব একটা যে শারীরিকভাবে যে খুবই সুস্থ থাকতাম তাও কিন্তু না, সবসময়তেই কিছু না কিছু এটা ওটা লেগেই থাকে। বাবা আমার প্যাম্পার করা মেয়ে তো, সুতরাং কিছু হলে একটু গলা ব্যথা তো মেয়ে সাংঘাতিক কিছু তো ওইভাবে চলছে, সাংঘাতিক কিছু হলো না। তারপরে জেসিএম, তাই তো? জেসিএমের কথা বলিস না, সে জেসিএমের 2 বছর নিয়েই তো আমাদের গ্রুপ। হ্যাঁ সেই জেসিএম আমাদের কেমন একটা ব্যাপার ছিল, বুঝতে তো? আমাদের কেউ কারোর সঙ্গে মিশতাম না, কটা বান্ধবী ভাব তেমন করতাম আমরা যেন আমরা অন্য গ্রহ থেকে আসলাম, আর ওদের দিকে তো তাকানোর দরকার নেই, কথা বলা দূরস্থান, ওরা ওই বেঞ্চে বসবে আমরা এই বেঞ্চে বসবো। আমার তো মনে হয় না হ্যাঁ আমি মনে হয় কখনো যে তোর সাথে আমি কোনোদিন স্কুলে কথা বলেছি এটা আমি মনে করতে পারি, আমার সঙ্গে না, আমি কোনো ছেলের কারোর সাথেই না। তার ফল কি হয়েছে শোন, একদিন যাচ্ছি রাস্তাতে, পড়ে যাচ্ছি রাসবিহারী বাবুর বাড়ি থেকে, পড়ে যাচ্ছি আমার বাড়িতে, দীপক আসছে ওপাশ থেকে, দীপক বিশ্বাস, আচ্ছা দীপক বিশ্বাস এসে আমার সঙ্গে দাঁড়িয়ে পড়লো, বুঝলি? আমার তো হার্টবিট বাড়তে আরম্ভ করলো, যে স্কুলে ফার্স্ট বয় কি জানি কি বলবে আমাকে, হ্যাঁ আমি তো কোনোদিনের সঙ্গে কথা বলিনি, আমাকে দাঁড়িয়ে পড়ে বলছে কি জানি না কোথায় পড়তে গেছিলি, তো আমি মনে করছি আমি কার কাছে পড়তে গেছিলাম, রাসবিহারীর কাছে পড়তে গেছিলাম নাকি আমি তরুণবাবুর কাছে পড়তে গেছিলাম, অনেকক্ষণ তাকিয়ে কি আমার মনে পড়ছে না। এইবার দীপক ও নিশ্চয়ই ভাবলো লিনাটা খুব হিংসুটে, ও বোধহয় বলবে না কোন স্যারের কাছে পড়ে, এই জন্য ও বললো না, ও আশ্চর্য, হ্যাঁ দামি ভাবেনি, ও দেখেই বোঝা যায় কে কিরকম ধরনের। এই সেদিনকে আবার দেখা হয়েছিল পিকনিকে, ঠিক ওই গল্পটাই বললো। ওর মনে আছে? হ্যাঁ ওর মনে আছে, ওর মিসেসকে বলছিল যে জানো তো এই ব্যাপার, বলছে পড়ে আসলাম, বলছে কোথায় পড়েছিলাম, হ্যাঁ তো এই হচ্ছে তোদের সঙ্গে আমাদের এতটাই ডিস্টেন্স, তাই না? মানে এখন আমি দেখি ছেলেদের মেয়েদের কত ভালো ক্লোজ ফ্রেন্ড, আমার মনে তখন যদি আমরা একটু বন্ধুত্ব করতাম মনে পড়াশোনাটাও মনে একটু ভালো হতো, বেটার হতো, তাই না? হলো না, সেই সময় কেউ মিশতো না আসলে, তবে কেউ মিশতো, তো সনক মিশতো মনে হয়।
সনতের সঙ্গে আমার একদিন দেখা হয়েছিল, তাও অনেকদিন পরে। সেটা কোথায় জানিস তো? সেটাও গভর্নমেন্ট কলেজ যাচ্ছিল। মানে এই জেসিএম এর পড়াশোনায় না, কথা জেসিএম পড়াশোনা না, সনতের সঙ্গে কথা নেই। দীপকের সঙ্গে হয়তো কোনোদিন ব্যাচে হয়তো একটু একটু, হ্যাঁ একটা ছেলে আমার সঙ্গে খুব কথা বলার চেষ্টা করতো, সেটা সিদ্ধার্থ। সে আমার, হ্যাঁ সে আমার বাড়ি চলে গেছিল জানিস তো, খাতা নিয়ে। মা বলছে কি খাতা? না একটু রিনার সঙ্গে দরকার আছে, বলে খাতা তুমি ওখানে রেখে চলে যাও। ব্যাস, খাতা রেখে চলে গেল। আর কথাটা তো বলার কোনো ব্যাপারই নেই। সুতরাং ওই কথা বলা হয়নি। তারপরে ধর মানে কি বলতো, ওই এর ফলে কি হলো বলতো, আমি ভর্তি হলাম আবার ওমেন্স কলেজে। সেখানেও কোনো বন্ধু, ছেলে বন্ধু নেই, আর সবই মেয়ে সেখানে। তো সেখানে পড়ে আমার ঝামেলা হয়ে গেছিলো ইউনিভার্সিটিতে। সেখানে তো ছেলে বন্ধু করছিল রবীন্দ্র ভারতী। সেখানে গিয়ে চারিদিকেই তো ছেলে মেয়ে সবাই গল্প করছে, এই করছে ওই করছে। আমার সেই বাঁধো বাঁধো ভাব, কথা বলবো না কথা বলবো, সেটা আর কাটছে না, বুঝতে পারছিস তো? এই না চল ঘুরে আসি, আনতো না আমি, না বাবা কোথাও যাবো না, কোথাও যাবো না। সে কলকাতাতেও তাই, কোথাও যাবো না, হস্টেলে যাবো আর বাড়ি যাবো, হস্টেলে যাবো আর বাড়ি যাবো, এরকম হচ্ছে ব্যাপার। রবীন্দ্র ভারতী কি নিয়ে মানে ওখানে বাংলা নিয়ে এমএ করলাম। মানে সায়েন্স থেকে বাংলা চলে গেল? সায়েন্স মানে আমি তো বাংলা নিয়ে অনার্স করেছি। পাও বলছিল দেখো কি করবে তুমি। আমার তো ডিসিএমে তো একটা মানে একটা ইয়ে হয়ে গেছিলো, তো জানিস সাবজেক্ট নিয়ে। তো যাই হোক, তারপরে আমার চিরদিনের ইচ্ছে ছিল কি বলতো, আমি ইংলিশে অনার্স নিয়ে আমি প্রফেসর। তো যাই হোক, ওখানে ওটা ইয়ে হয়ে গেল, নাম্বার টাম্বার ওখানে ঠিকঠাক হলো না। বাংলা নিয়ে পড়লাম ওমেন্স কলেজে, তখন কলকাতা ইউনিভার্সিটিতে, ক্যালকাটা ইউনিভার্সিটি বলতো তখন, এত নম্বর ওরা ইয়ে করে করে দিত। তো যাই হোক, যা নাম্বার পেলাম রবীন্দ্র ভারতীতে ভর্তি হলাম। রবীন্দ্র ভারতীতে বাংলায় এমএ, ওই 2 বছর পড়াশোনাটাও করেছি, এনজয়ও করেছি। ধর ওখানে একটা ইয়ে হয়েছিল কি বলতো, আমি যেখানে থাকতাম হোস্টেলে, মানে ওটা মেস টাইপ, ওই পিজি যাদের পেইং গেস্টরা। তো ওই ভদ্রমহিলা ছেলের একটা ব্যান্ড ছিল, মানে হচ্ছে বাংলা ব্যান্ড যেরকম সেরকম, তোর অবশ্য ইংলিশে ইয়েতে ওরা সব ইংলিশ মিউজিক। হ্যাঁ, তো ওই ছেলেটা ইয়ে বাজাতো, সিনথেসাইজার বাজাতো। তো তখনই যেহেতু কোনো কারণে হয়তো ওর একটা ইয়ের দরকার ছিল, মানে কিছু একটা রেকর্ডিং করবে, ওদের রেকর্ডিং স্টুডিও ছিল। মানে একজন বাংলাদেশ থেকেও একটা ইয়ে পেয়েছিল, যে একটা মা তার ছেলেকে, ছেলে ইয়েতে আছে, জেলে আছে, তো সেই মা চিঠি লিখবে ছেলেকে, সেই চিঠিটা ওরা ওটা আমাকে পড়তে হবে, এবং সেই রকম ইয়ে দিয়েই পড়তে হবে, যেমন মা বেশ দুঃখে আছে, ছেলেকে চিঠি লিখছে, সেই রকম ব্যাপার। তো সেই ছেলেটার নাম হচ্ছে, যে আমাদের ইয়ে ছিল, তার নাম হচ্ছে ঝুপা। সেই ঝুপা বলছে, এই মাকে বলছে ওকে ডাকো তো, লিনাকে ডাকো, মাস্টার ডিগ্রি করছে বাংলায়, দেখি কিছু পারে নাকি পড়তে করতে। তা আমি দেখি, বলছে এটাকে পড়ো, তুমি হচ্ছে একটা মা, তোমার ছেলে আছে জেলে, এই যে তুমি চিঠি লিখেছো এটাকে ঠিকঠাক করো। আচ্ছা আমি কি পারবো? পারবেন না, আমার ঠিক পারবো, দেখ চেষ্টা চেষ্টা করে করে দিতে বুঝতে পারছিস। রেকর্ডিং দুর্দান্ত রেকর্ডিং হচ্ছে। তারপরে ওনাকে একটা গিফট দিল, একটা বড় ক্যাডবেরি চকলেট। তো আমার বেশ ভালো। তারপরে ওকে আমাকে একটা সিনথেসাইজার শেখাও, তো সিনথেসাইজার শিখবে, তোমার ইয়ে কোথায়, তুমি তো ইউনিভার্সিটি যাও আসে এরকম। ওইখানে কিছুটা মজা মানে ইয়ে করে। তাছাড়া ওদের যেহেতু গান টান ওরা করতো, ওদের রেকর্ডিং হতো ইয়েতে, ওদের কিছু ছেলেকে তোরা হয়তো চিনিস, ওই একটা ব্যান্ড ছিল না বাংলা খুব, ভূমির যে গিটারিস্ট ছিল হেমন্ত গোস্বামী, ও গিটার বাজাতো ওই সময়তে। ওরা পরে জয়েন করলো ভূমিকে। আমি যখন ছিলাম তখন ওদের নিজেদের ইংরেজি ব্যান্ড ছিল, ইংলিশ মানে ওই ব্যান্ডের মধ্যেও ছিল। হ্যাঁ, ওরা ঝুপা হিন্দু সবাই ছিল, যার ফলে ওদের সঙ্গে একটা পরিচয় হয়েছিল, ভালো পরিচয় হয়ে গেছিল। ওরা বেশ আমাকে লিন্ডা লিন্ডা এরকম বলতো। তো জাস্ট একটা বেশ রিলেশন ভালো হলো, ওরা আসতো না বিধবাতে, ওরা এসছে। তো ওইখানটায় বেশ 2 বছর মানে মোটামুটি, যে লিনা আমি থাকতাম খুব শান্তশিষ্ট একটা মেয়ে, সেটাই আস্তে 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 একটুখানি ইয়ে হলো। হ্যাঁ, ভেতরে সেই চাপা ব্যাপারটা বেড়ে গেল। তারপরে ধর ইংরেজি গান শোনাটোনা ওদের থেকে শুনতাম, ওরাই আমাকে ক্যাসেট ট্যাসেট দিত, সেখান থেকে শোনাটোনা হতো। তারপরে ওরা আবার, আমি যখন চলে আসলাম ওখান থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে, ওরা আসতো 2-3 বার এসেছে। তারপরে ঝুপাদা দেখলাম একটা আলাদা গ্রুপ করেছে, তার নাম ডিঙা। এবার ওদিকে ওর ভূমি থেকে ওরা বেরিয়ে গেল, সব সমস্ত ভূমিতে ইয়ে হয়ে গেল। তো সেই নিয়ে একটা গানের মধ্যে 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 নিজে করি না, কিন্তু বেশ একটা ভালো গান শুনেছিস? হ্যাঁ, ওই যে বারান্দার রোদ্দুর টোদ্দুর। না এমনি লাইভ? না, লাইভ আমার শোনা হয়নি। লাইভ আমি ওদের প্রোগ্রাম দেখেছিলাম লাইভ যাদবপুর ইউনিভার্সিটিতে ওদের প্রোগ্রাম, সেই সময় গ্রুপটা যখন আলাদা। হ্যাঁ, তো যাদবপুর ইউনিভার্সিটিতে
কাকিমা নিয়ে গেছিলো সেখানে শুনছি। তারপরে এই রবীন্দ্রভারতী থেকে পড়ার পর এমএ করার পর এমএ করার পর তখন ভাবলাম যে সবাই বলছিল বিএড করে না, বিএড করিনি তো জানি চাকরিটা হলো না। বিএড করিসনি? এসএসসি হলো না তো আমার ওই জন্য। না তখন তো বিএড ছাড়া এসএসসি হতো। শোন না, বিএড ছাড়া এসএসসি হতো বলতে আমার নম্বরটা আমি এম প্যানেল পর্যন্ত আমার নাম গেছিল আর কি। আচ্ছা দুর্দান্ত ইন্টারভিউ হয়েছে। তো বলে তুমি বিএডটা করোনি কেন? আমার বিএডটা করা হয়নি আমার নেগলিজেন্সের জন্যই করা হয়নি। আমার তখন অতটাই ছিল না যে আমি চাকরি বাকরি কিছু সাংঘাতিক করবো, বুঝলি? মাস্টার ডিগ্রি করে বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পরে বাবু ভাবলো যে আমার বিয়ে করা উচিত, মেয়ে বিয়ে দিয়ে দেবো। প্রত্যেক বাঙালি বাবা মা চাইবে আমি বিয়ে করবো। আমি বিয়ে যদি তুমি না করো তাহলে তোমাকে পড়াশোনা কন্টিনিউ করতে হবে। তুমি ভেবে দেখো তুমি কি করবে। আমি তাহলে আমি চাকরি পরীক্ষাগুলোতে বসবো বা চাই কিছু করবো। বিয়ে করবো না এইটা নিলি কেন ডিসিশন? মানে আমি ঝট করে নিয়েছি তা না। ডিসিশনটা কি বলতো, অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে অনেকের ফ্যামিলিতে থাকে না যে মেয়েকে বিয়ে দিতে হবে, বিয়ে দিতে হবে, সব বাড়িতে থাকে, সব বাঙালি বাড়িতে। কিন্তু যাই হোক আমার বাবা অবাঙালি বলেই হয়তো ছিল না কিনা বলতে পারবো না, কিন্তু বাবুদের ওখানে কিন্তু ছোটবেলাতে মেয়েদের বিয়ে হতো না। বাবা কোনো জোর করেনি? না, কোনো দিনও জোর না। মা সেই অর্থে জোর করেনি। মানে কি বলতো, করলে করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু অনেকে থাকে না প্রেশার বাড়িতে, যে যে একটা অশান্তির সৃষ্টি, এই মেয়েকে ছেলে দেখতে আসবে, এই ব্যাপারগুলো হয়নি। আর বাবা বলে তুই পড়াশোনা, তুমি তো বিয়ে না করো, পড়াশোনার মধ্যে থাকতে হবে, কিছু তোমায় করতে হবে, তুমি চুপচাপ বাড়িতে বসে থাকবে আর বদমাশি বুদ্ধি করবে, তা তো হবে না। তা ঠিক আছে, তো কী করা যায়? পরীক্ষার জন্য বসার আগে তখন আমি তোকে বলেছিলাম না একটা বইয়ের কথা, যে একটা বই লিখেছি, তো তখন বাবু বললো এক কাজ করো, এই তো পড়াশোনা করছো, আমার এগ্রিকালচার ডিপার্টমেন্টের পরীক্ষা হবে সামনে, ইপিএস পরীক্ষা, তো কোনো ভালো বই নেই ওদের, বুঝতে পেরেছো? তো তুমি একটা বই লেখো। আমি তো এগ্রিকালচারে কিছু জানি না, ওই তুমি এগ্রিকালচারটা পরে জানবে, আগে তুমি এই যে ব্যাপারটা ইয়েগুলো হচ্ছে আমি যেগুলো বলছি সেগুলো তুমি আগে ব্যাপারগুলো সব এক জায়গায় জড়ো করো। সেই করতে করতে আমি কল্যাণী ইউনিভার্সিটি থেকে বাবাকে বললো বুঝলেন তুমি ওখানে ভর্তি হবে, একটা ভালো কোর্স হচ্ছে ওখানে 1 বছর। কী কোর্স? ওই পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন অ্যাডাল্ট এডুকেশন। তখন লিটারেসি নিয়ে খুব একটা হইচই হচ্ছে, বুঝতে পেরেছিস তো? আমি ঠিক আছে যাও পড়তে, কল্যাণীতে চলে গেলাম। ওখানে ভর্তি হলাম, ঘোষপাড়াতে থাকতাম। আর আমার বাবু তখন ওখানকার এগ্রিকালচার ট্রেনিং সেন্টারে হেড, আর ঘোষপাড়াতেই বাবুদের অফিসটা ছিল, কল্যাণী সীমান্তে। বাবু তো ওখানে পোস্ট, যার ফলে কী হতো, মানে বাবুর ওখানেও থাকতাম, আবার পিজিতে হস্টেলিতে থাকতাম, আবার ইউনিভার্সিটিতে যখন আসছি তখন আসছি। তো ওখানে কোর্সটা কী ছিল বলতো, লিটারেসি বেস কোর্স। তো মানে তখন ভারতবর্ষের জনসংখ্যা মানে কত, লিটারেসি রেট কত, কী করতে হবে, অন্যান্য ইয়ের সঙ্গে দেশের সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায়, কেন আমরা অ্যাচিভ করতে পারছি না। যার ফলে ওখানে শেখানো হতো যে তুমি যদি কোনো একজন নিরক্ষর বয়স্ক লোককে যদি শিক্ষিত করতে চাও, শিক্ষিত মানে সে হাইফাই কিছু না, অক্ষর গান তোমাকে দিতে হয়, কী করবে তুমি তার জন্য, সেইগুলো প্রসেসিংয়ের মাধ্যমে শেখানো হতো। সেখানে প্রথম শিখলাম যে অবা হ্রস্ব দীর্ঘই শুধু শুরু না করলেও চলবে। ওদের কাছে যারা এত পরিশ্রম করে তাদেরকে তুমি যদি শিক্ষিত মানে অক্ষর জ্ঞান দিতে চাও, তাহলে ঠিক ততটুকুই দাও যতটুকু তারা নিতে পারবে। কীভাবে তারা ততটুকু নেবে? আমরা বললাম তাহলে স্যার আমরা তাহলে কি স্লেট পেন্সিল দিয়ে অবা হ্রস্ব দীর্ঘ, না অবা হ্রস্ব দীর্ঘ নেওয়ার মতো তাদের সময় নেই আর মানসিকতা নেই। তোমাকে দেখতে হবে তুমি কোন অক্ষরগুলো তারা সহজেই করতে পারে, কারণ তারা কাজকর্ম করে, তাদের হাতের ফ্লেক্সিবিলিটি নষ্ট হয়ে গেছে। সুতরাং তোমাদের চেষ্টা করতে হবে তারা সহজে যে অক্ষরটা আঁকতে পারবে বা লিখতে, কি কোন অক্ষরটা সহজে আঁকবে। ধরো 3টে বিন্দু, প্রথমে একটা বিন্দু দিয়ে শেখাও, একটা বিন্দু দিল বা একটা গোল করলো, তারপর 2টো গোল করলো, তবে 3টে গোল এরকম করলো, 2টো সরল রেখা 3টে সরল রেখা টেনে, কি হয়ে গেল ব। ঠিক আছে, এইভাবে তাদেরকে শেখাতে হবে। তো একটা অন্য ধরনের পড়াশোনা, বেশ মজাও লাগলো, ওখানে আবার অফার পেলাম আর কি। তা ছেলেবেলা বলছে যে ওইখান থেকে শিখে তুই আবার শিখালি? হ্যাঁ, সেখানে আমাদের প্রজেক্ট করতে হতো। আমি কি করতাম বললাম স্যার আমি কোথায় শেখাবো, আমি তো কল্যাণীতে কাউকে চিনি না, যারা কল্যাণীর ছেলেপেলে তারা তো কল্যাণীর ওদিকে যেখানে যেখানে ধর সেই ধরনের ইয়েরা থাকে সেখানে চলে গেল শেখাতে, এবার আমরা কোথায় যাবো? এবার আমরা স্যার আমি তাহলে বাড়িতে গিয়ে চেষ্টা করি। এবার আমি বেথুয়াতে এসে ফার্মে, ওখানে বেশ ধান আছে ফার্মের, সরাসরি তোকে ওদেরই শেখাতে হলো নাকি? মানে না, ওদেরকে ডাইরেক্ট শেখাতে হলো যেটা আমি হাতে কলমে কাজ করেছি, তার উপর নম্বর আছে। তারপর ওখানে কিছু তাঁত
ইয়ে করে তাঁত চাল, তাদের কাছেও আমি গেছিলাম, তাদেরকেও শিখলাম। তারপর আমার বাড়িতে তো কাজের লোক আছে, শিখলো, তারা শিখলো। হ্যাঁ তারা শিখলো বলে বলে প্রথম প্রথম খুব ইন্টারেস্ট ছিল। তারপর বলে কি, দিদি এখন আমি কাজ করছি, দিদি এখন আমার এটা হবে না। কিন্তু আমার বাড়িতে যে কাজ করতে তাকে তো আমি ছাড়ছি না, তুমি আবার কাজ করা যায় না, এখন আমার এই প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ এরকম করে করে ওই একটা পড়াশোনা হলো ধর। আর কল্যাণ ইউনিভার্সিটির ইয়েটাও তো ভালো ক্যাম্পাস। তা তোর যখন চাকরির ইচ্ছে ছিল না, তাহলে এখন এখন যে স্কুলে আছিস সেখানে ঢুকলি কেন? এটা কি করে ওইখানেই তো তুই মানে আরো ভালো হ্যাঁ করতে পারতিস। করতে পারতাম। এবার মানে আমি কোনো লাইফটা কত সিরিয়াসলি নিলাম, যার জন্য এরকম হলো। হ্যাঁ। যে ধর ওখান থেকে ওটা হয়ে গেল, পোস্টটা হয়ে গেল, বাড়ি চলে আসলাম। বাবু আবার বললো তোমার কি কাউকে পছন্দ? বাবু ভেবেছিল ওখানে ছেলেপেলে আছে, যাদের প্রপোজ তো করেছিল। এবার আমি তো না, হবে না। সে আবার কি বলছে জানিস তো, স্যারকে বলেছে, মানে আমাদের যে স্যার তাকে বলেছে। সে স্যারকে তো চিনতেও পারিস, জানিস তো, নাটক ফাটক করতো, কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রে হয়তো ছিল, নীলাদ্রি বিশ্বাস বেশ স্টল নিয়েছিল। তো সেই স্যার খুব কবিতা টবিতা পড়তো, সেই স্যার আমাকে খুব ভালোবাসতো। ও আমার দিকে কিছু না করতে ওর স্যারের কাছে চলে গেছে, সরাসরি তোকে নিয়ে, আমাকে নিয়ে না। ও বলেছে কি, স্যার আমার, বলেছে? হ্যাঁ স্যার আমার লীনাকে পছন্দ, ও তো কিছু কথাও বলে না, বোঝে না নাকি কি জানি, আপনি কিছুটা ব্যবস্থা করে দিন। সেই স্যার তো হাসছে। আমি তারপরে আমাকে একটা কবিতা লিখেছে, বুঝলি, ওই বেনি মাধব কি করেছে, লীনা যাদব তোমার বাড়ি যাবো, লীনা যাদব তুমি কি আর আমার কথা ভাবো। মানে ঠিক জয় গোস্বামী যেভাবে করেছে, ও ঠিক ওই জায়গাটাকে চেঞ্জ করে 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 এত বড় কবিতায় না আমার হাতে দিয়েছে। হ্যাঁ আমাকে স্যার বলছে, লীনা এরকম পাবে না তুমি, হ্যাঁ কবিতা বানিয়ে দিল, কিছু তো হয় না, করো। আমি দেখলাম সর্বনাশ, আমার বাবু এখানে থাকে, আমি তো লজ্জা তোকে দেখাচ্ছি। ওর নাম হচ্ছে রাহুল। আমি রাহুল আমাদের দিতে আসবি ট্রেনিং সেন্টারে, খুব সুন্দর জায়গা, প্রচুর ফুল আছে, দেখতে পাবি, আসবি, আমি তো টাকা দেবো না। না না তুই আয় না, বাবু করছি, বাবু যা কাজ করো তো, আমার একটা বন্ধু আসবে, তুমি কিন্তু মিষ্টি টিষ্টি আনিয়ে রাখবো। আচ্ছা ঠিক আছে। গেছে, এবার ট্রেনিং সেন্টারটা খুব সুন্দর, কিছুক্ষণ গল্প টল্প করলো, মানে ও প্রপোজ করার কোনো চান্স পেলো না, বুঝতে পেরেছিস তো আমাকে। কারণ আরে প্রপোজ করার তো একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। হ্যাঁ তো কবিতা দিয়েছে, তুই ভালো করেছিস, লিখেছিস, সে সময় বলেছি। তারপরে বলছে দেখে কি বললো, পরে বললো, যার সময় বললো আমি তো কিছু উত্তর পেলাম না, আমি তো কিছু উত্তর পেলাম না। আরে ঠিক আছে তোকে কালকে আমি উত্তর দিয়ে দেবো, যা। তারপর কিন্তু আমি একটা গ্রিটিংস কার্ড কিনেছি, গ্রিটিংস কার্ডে লিখেছি আই বিলিভ ইন ফ্রেন্ডশিপ, ডু ইউ, ওর হাতে দিয়েছি। সেই নিয়ে গিয়ে হ্যাঁ ওর স্কুলে কলেজে দেখা হয়েছে, ইউনিভার্সিটিতে। স্যার বলছে এটা কী হলো, তুমি এটা কি লিখেছো? আমি যে স্যার ও আমাকে উত্তর দিয়েছিল, আমি এটা উত্তর দিয়েছি। নাহলে বলেছে অন্য মাঝে দেখো, বিয়ে করবি না একদম। হ্যাঁ আমার পুরো টোটালি, আমি ক্লাস 7-8 থেকে চিন্তা করেছি আমি বিয়ে করবো না। কারণ আমার বিয়ে মানে যেটা মাথায় ভাসতো যে একটা বর হবে, বরটা খুব বদমাশ, মারধরও করতে পারে, সুতরাং শ্বশুর শাশুড়ি থাকবে আর আমাকে অনেক কাজ করতে হবে। এইটা আমার মাথায় ছিল যে আমাকে মনে অনেক কাজ করতে হবে, কারণ আশেপাশে দেখেছি সে বিয়ে করে আনছে, কাজ করছে, হ্যান করছে, ত্যান করছে, যার ফলে ওইগুলোই মাথায় ঢুকে গেল। তারপর থেকে ওরকম বুঝতে পেরেছিস তো। আর আমি বুঝতে পারতাম যদি কেউ পছন্দ করতো আমাকে, যে সিচুয়েশন এই মতো বলবে। আজকের এই বয়সে দাঁড়িয়ে কি মনে হয় যে সেই ডিসিশনটা ঠিক ছিল? একদমই ঠিক ডিসিশন। এখন মনেই হয় না যে আমি বিয়ে না করে মানে কি বলতো, আমার মনে হয় কি লাইফে এই একটা ডিসিশন আমি পারফেক্ট নিয়েছি। আচ্ছা এখনো মনে হয়? এখনো আমার কোনো ইয়েই নেই, গিল্টি ফিলিং নেই। তো মা মনে হয় চায় যে মেয়ের কিছু হোক। না আমার মা জানে আমার মেয়ের দ্বারা হবে না বলে এতদিন কিছু হয়েছে, কিছু হবে না। সুতরাং মাকে বলে দেখো আমি চলে গেলে তোমাকে দেখাশোনা করবে, বাবা এরকম তো কথা হলো না। বাবু মাঝে মাঝে বলতো যে তুমি এরকম করছো, আমাকে তো সবাই বলাবলি করছে যে আপনি মেয়েটা বিয়ে দিন, মেয়েটা বিয়ে করছে না, তুমি আমাদেরই এত। আমি আমার সেবা যত্ন করতে মাস্টার জানিস তো, বাবুরও সেবা যত্ন করতাম, মায়েরও করি, ভাইয়েরও করি, ভাইয়ের বউরও করি, কোমরও করি, মানে আমার সেবাতে কোনো ত্রুটি নেই আর। কিন্তু আমার কথা হচ্ছে কেউ যদি আমাকে বলে তুমি এই কাজটা করতে বাধ্য, তখন আমার মানে স্বতঃস্ফূর্ত হয়ে যেটা স্বতঃস্ফূর্ত যা করবো স্বতঃস্ফূর্ত। বাবা কবে চলে গেলেন? বাবা গেল 2015। ওই সময়টা মানে খুব খুব মানে এত টাফ টাইম না, মানে কি বুঝতেই পারলাম না। বাবু বেনারসে গেল, হ্যাঁ বেনারস থেকে আসলো যখন, মানে ওজন ধর 10 কেজি কমে গেছে, ক্যান্সার হয়েছে, খাদ্য নিয়ে।
এইবার জোর করে নিয়ে যাওয়া হলো, সাউথে নিয়ে গেলাম, এখানে প্রথমে হয়ে গেছে জানিস তো, এখানে আমি নিয়ে দেখলাম কৃষ্ণনগরে তারপরে সাউথে নিয়ে গেলে থার্ড স্টেজে থাকলো 1 মাস, বলে হার্ডলি 3 মাস পুরোটা বাঁচেনি, 2 মাসের বেশি। তো আমার জীবনের সব থেকে বড় ক্ষতি আমার বাবাকে হারানো। মানে আমি এখন ভাবি, তুই বিশ্বাস করবি না, আকাশপাড়া স্কুলটা নিয়ে করি, এগ্রিকালচার ডিপার্টমেন্টটাও এখন আমি দেখি, এই যে আমাদেরকে সর্বক্ষণ বলবে যে আপনার বাবার জন্য ডিপার্টমেন্টটা আমি তৈরি করেছিলাম, এত সুন্দর করে চালাতেন ডিপার্টমেন্টটা, যে এখন ওনার অভাবটা আমি বুঝতে পারি। মানে যেখানেই যাই, যাদববাবুর মেয়ে, তা আমার এখন মনে হয় যে বাবুর কাছে হয়তো আরও কিছু শেখার ছিল, যেগুলো আমি শিখলাম না আর কি। আর এখন যে স্কুলে আছে সেটা কেমন উপভোগ করি বলতে, হ্যাঁ, ওই যে আকাশপাড়া হাই স্কুল আছে জানিস, আমি ওখানে ভোকেশনালে বাংলা পড়াই, অ্যাকচুয়ালি আমি বাংলা পড়াই, কিন্তু অনেক কিছু পড়াই, বাংলা পড়াই, তার সঙ্গে ইংরেজি পড়াই, এগ্রিকালচার পড়ান আমাদের টিচার নেই, বাবু মারা যাওয়ার পরে ওরা এগ্রিকালচার টিচার দেয়নি, কয়েক মাস নয়, মাস 6-1 বছর আমরা চালিয়েছিলাম ইয়েকে দিয়ে, কিন্তু সেটা যখন হলো না, তখন আমাকে এইচএম বললো, ম্যাডাম আমাদেরকে যাওয়া করে বাচ্চাতে গেলে আমাদেরকে যাওয়ার চেষ্টা করতে হবে। তখন যেহেতু আমার মেডিসিনাল প্ল্যান্টের উপর একটুখানি ইয়ে ছিল, আগে থেকে বরাবরই কলেজ প্ল্যান্ট, আর কল্যাণীতে যখন পোস্টটা করতে গেছিলাম না, ওখানে 100 নম্বরের পেপারে এগ্রিকালচার ছিল, যার ফলে মোটামুটি একটা আইডিয়া আছে, সিলেবাস দেখে নিয়েছি, এখন সেগুলোই পড়াচ্ছি। কোনো আক্ষেপ নেই জীবনে, কোনো আক্ষেপ যে এটা করতে পারতাম আরো ভালো, সিরিয়াসলি আরো কিছু করতে পারতাম? একটা আক্ষেপ ছিল আমার, যে মানে আছে বলতে এখন অতটা নেই, যে আমি মনে হয় প্রফেসর হতে পারতাম। সেই আক্ষেপটা আছে। হ্যাঁ, আমি তো আবার জন্ম নিই, তাহলে আমি ইংলিশের প্রফেসর। নতুন করে যদি শুরু করতে পারতিস? নতুন করে শুরু, আমি মানে কি বলতো, নতুন করে তো আর এখন তো কোনো ব্যাপার না, এখন তো না, আবার যদি শুরু করতে ভাবছিস যে আবার যদি আমি জন্ম নিই? না না, আবার নতুন করে, হ্যাঁ জন্ম নিয়ে নতুন করে শুরু করবে। না, আমি আর জন্ম নেব না, এটাই আমার শেষ জন্ম। আর জন্ম নেওয়ার ইচ্ছা নেই? আর নেবও না আমি জন্ম, আমি এত পূর্ণ করেছি না, এটাই আমার শেষ জন্ম। কিরকম পূর্ণ? এই যে প্রথম কথা দেখ, একটা ছেলেকে বিয়ে করে তার জীবনটা ম্যাচ করিনি, এটা হচ্ছে সব থেকে বড় পূর্ণ, কারণ রান্না বান্না তো কিছু করতে পারি না, সেজন্য আগেই মরে যেত। রান্না বান্না করতে পারিস না? পারি, চা করতে পারি, চিকেন বানাতে পারি ঝাল ছাড়া। ঝাল ছাড়াই খাস? হ্যাঁ, আমি লঙ্কার সঙ্গে আমার সম্পর্ক খুব খারাপ, মানে আমার লঙ্কা দেখলে আমার গায়ে থাকে। আর অন্যান্য রান্না শিখি না কেন বলতো, কারণ আমার যে ভাইয়ের বউ শ্রাবণী, ও রান্না বান্না করে, সব কিছু করে, ওই দিকটা সামলায়, আর ও আমাকে খুব দিদিভাই করে খুব ভালোবাসে, সুতরাং আমি আর ফার্দার রান্না কেন শিখবো। হ্যাঁ, চিকেনটা যেহেতু ও রান্না করে না, সেই জন্য আমি রান্না করি, আর ও চিকেন খায় না, আমি পমু আর মা খায়, কিছু হিসেবে। কিন্তু এমনি স্কুল আর বাড়ি, এটা তো মোটামুটি। হ্যাঁ, স্কুল আর বাড়ি। আর প্রচুর বই পড়িস? প্রচুর বই পড়ি, আর এখনই যবে থেকে। কি ধরনের বই পড়িস? গল্পের বই? হ্যাঁ, গল্পের বই বলতে তোকে আমি বলছি, আমার টপ যারা ফেভারিট ছিল, এখনও আছে, সুনীল থেকে শুরু করে শীর্ষেন্দু, জয়, সব থেকে এখন আছে সরঞ্জিৎ, নবনীতা দেবসেনা পড়ি। মোটামুটি আমি খুব একটু পড়ুয়া হিসেবে খুব পড়ুয়া আছে, মানে আচ্ছা একটু পড়ে নিত, আচ্ছা দেখি একটু পড়ে নিত, এটা যাই একটু কিনে নিই, একটু পড়ে নিত, বইমেলা থেকে একটু পড়ে নিত, মানে কি ভিতর থেকে সবসময় পড়ে নিত, এটা একটা ব্যাপার না। লাইব্রেরিতে যাস? লাইব্রেরিতে আমি তো লাইব্রেরি, এবার আমার ইয়েটা হলো কবে থেকে, মায়ের যখন ইয়েটা হলো, হার্ট অ্যাটাকটা হলো, তারপর থেকে আমার এই পড়ার ব্যাপারটা একটু কমে গেছে। মানে কি বলতো, এখন অতটাও যে টানা একসঙ্গে কনসেন্ট্রেট করে পড়বো, এখন মানে যেন অনেক করে দায়িত্ব চলে আসছে। দায়িত্ব বলতে ফ্যামিলিটাকে কীভাবে রান করাবো, তারপরে মায়ের ট্রিটমেন্টটা ঠিকঠাক চলছে কি না, কোন ডক্টরকে দেখাতে হবে, হঠাৎ করে কিছু হয়ে গেল কি না, এই ফ্যামিলির সমস্যা, যার ফলে কি হয়, আগে যেমন ওই বই শেষ হয়ে যেত, এখন মানে একটু সময় নিয়ে তারপরে পড়তে হয়। বাড়িতে সময়টা কেটে যায় আর কি? হ্যাঁ, কেটে যায়, মানে কেটে যায় বলতে আমার তো ভাইপো আছে, ভাইপোকে নিয়ে কেটে যায়। ভাইপো তার এখন বেশি সময় দিতে পারে না, তার 3rd সেমিস্টার ক্যালকুলেশন পড়ছে এখন, তো ওর সঙ্গে আমাদের দারুণ একটা সম্পর্ক, বন্ডিংটা আছে, মানে কীরকম বলতো, মানে অনেক ধরনের ডিসকাশনের সঙ্গে আমার হয়, আর ও যেহেতু পড়াশোনায় খুব ভালো, ভূগোল, ম্যাথ, সবসময় চাই আমি ম্যাথে বুঝি ওর কাছ থেকে,
ঘুরছে ফিরছে করছি, হয়তো বিশেষ করে একটু বসো, একটু মাথার মধ্যে একটু ম্যাথটা নাও, তুমি তোমার দ্বারা তো কিছুই হবে না, বোঝায় আর কি। তুমি একটু ঘুরে প্রকৃতি। যাই হোক এরকম ধরনের চলে। তারপর মানে তোকে বুঝিয়ে ও বুঝতে চায়, হ্যাঁ মানে ওটা ঝালাই ও দেয়, কি বলতো, ঝালাই দেয়। ও জানে যে অনেক কিছু আমার কাছে ঢুকছে না, কিন্তু বলতে থাকে, যার ফলে কি ওর টেন্ডেন্সি হয়ে গেছে আমার যেন মনে হয় ইন ফিউচার ও টিচার। মানে এক জায়গা থেকে ও বুঝে এসে তোকে বোঝায়, তাতে ওর ব্যাপারটা মনে থাকে, মনে থাকে। আর ও সেই জন্যই পড়ে, ভালোবাসে, মানে মনে হয় দেখে কি করে বলতো, গ্রুপ আছে, গ্রুপে দেখি সবাই এই সঙ্গে একটুখানি এটা একটা করে করবে, বোঝাতে খুব ভালোবাসে। মানে অনেকটা মানে আমার মতো, আমার বাবুর মতো মানে টেন্ডেন্সিগুলো বোঝাবো। আমার বাবু যেমন তুমি আজকে কিন্তু তুমি সন্ধ্যাবেলা ফ্রি থাকবে, তোমাকে এই টপিকের তোমাকে এই টপিকের ওপর ইয়ে করতে হবে, কথা বলতে হবে, বা আমি তোমাকে এটা বোঝাবো, তুমি বুঝবে। এইগুলো হতো বাবার সঙ্গে আমার ডিবেটটা বাড়িতেই হতো। মানে আমার বাবু যেহেতু ফ্লুয়েন্টলি ইংলিশ বলতো, আমার বাবু আমাদের স্কুলে কিন্তু সম্ভব এই ডিবেটের ব্যাপারটা চালু করেছিলেন, যদিও আগের বছরে আমরা কেউই ওর মধ্যে ওখানে তো আমি একটা ডিবেট করেছিলাম জানিস, তোরা জানিস না, আমরা সাহাপাড়া স্কুলে গেছিলাম পড়তে। তখন আমি গার্লসে পড়তাম, ক্লাস 10। আমাদের ডিবেটের ইয়ে ছিল উই অ্যান্ড দ্য ওশান। এইবার বাবুর তুমি নাম দিয়ে দাও, আমি তো নাম দিয়ে দিলাম। এইবার এর জন্য তো সমস্ত কালেক্ট করতে হবে। আমার বাবা তো নন বেঙ্গল, কথা বলে বাংলা, কিন্তু সব কিছুই তার ইংলিশে। বাংলা লিখতে জানতো, কিন্তু খুব একটা লিখতো না, মানে ওই শিখতে হয়তো বাবুদেরকে, সেই হিসেবে বাবু একটু শিখেছিল। এবার বাবুদের যেসব ম্যাটেরিয়ালস ইংলিশে কালেক্ট করছে, হ্যাঁ, বড় বড় সেই পোস্টার বানানো, চার্ট ফার্ট, আমি বলছি বাবু তুমি সব ইংলিশে করছো কেন? তোমাকে ইংলিশেই বলতে হবে। তারপরে বাবু কী করলো বলতো, 4 পাতা কি 6 পাতার পুরো ইংলিশ লিখে ফেললো, বলে এগুলো করে বুঝতে হবে। আচ্ছা আমার কোনো ইংলিশে কী বলবে, কেউ বলবে না বাবু, তুমিই বলবে, কারোর বলার দরকার নেই, তুমিই বলবে। সে তুই বিশ্বাস করবি, আমি আর তখন ইংলিশটা একটু ভালো ছিলাম, তাই সে 6 পাতায় মুখস্থ করবে, নিয়ে সমস্ত চার্ট ফার্ট দিয়ে পুরো মুখস্থ করে পুরো মুখস্থ করেছি। এইবার মানে আমি এমনভাবে মুখস্থ করেছি যে এরপরে এটা আসবে, এটার পরে এটা আসবে, আমি পরপর 4 শো করবো। এইবার সাহাপাড়া স্কুলে এবার গিয়ে আমি যখন বললাম ইংলিশে বলবো, সবাই আমাদেরকে তাকাচ্ছে, ইংলিশে বলবো বলে। তারপরে সাহাপাড়া স্কুলে হেডমাস্টার মশাই মেয়ে আমার সঙ্গে পড়তো, সুতপাল বলে। তো ও বলেছিল আমার বাবাকে, যাই না। তারপরে ভিডিও গেছিল, অনেকেই ছিল, ইংলিশে বলবো, ইংলিশ মিডিয়ামে নেই, বাংলা মিডিয়ামে ইংলিশেই বলবো। যাই হোক বলে দিলাম যে সবাই এমন মন্ত্রমুগ্ধের মতো শুনতে পাচ্ছে, বাবা কোন হতে গেছে, এদিকে আমাকে তো মুখস্থ করতে হয়েছে। যাই হোক বললো, সবাই বেশ প্রশংসা করলো, একটা বই লিখতে দিয়েছিল। তো বাবা বলে তাহলে তুমি বলছো পারবে না। আমার বাবা সবসময় আসতো খুব এনথুজিক, তুমিই পারবে, তোমার হবে, নাহলে আমি যে অবস্থা থেকে জেসিএম স্কুল থেকে বেরিয়ে এসেছি, অন্য কোনো মেয়ের পারবে না। 2 মাস আমি অ্যাকাউন্টেন্সি শিখেছি, তুই ভাবতে পারিস 2 মাস। যখন আমি দেবগ্রামে পরীক্ষা দিতে গেছি, তখন আমাকে স্যাররা দেখতে শুরু করেছে বিয়েতে, ঘরের মধ্যে 2 মাস করে কি অ্যাকাউন্টেন্সি করতে, স্যাররা আমি হেল্প করেছিল, যার ফলে কিন্তু ম্যাথে হয়ে গেল, ম্যাথটা 2 মাসে হয়ে গেল। তারপর চ্যাংরামবাবু বাড়িতে পড়ালো, তারপরে বেরিয়েছিলাম। মানে আমার তখন না, আমার মনে হতো পড়াশোনা মানে এখানে শেষ হয়ে গেল, মানে এই যে এমন একটা ভুল করে ফেললো, যার ফলে আমাকে তো ভুগতেই হলো না। তখন থেকে আমার লাইফটা অন্যরকম হতো। আমি যদি আর্টস গ্রুপে যেতাম, তাহলে আমার ব্রেন তো ওইদিকে গেলে ওইদিকে ভালো হতো না, ব্যাপারটা তাহলে কপাল কি আর করবো, মানে হয়েছে অনেকের জীবনেই হয়েছে আর কি, মানে ব্রেক, মানে কে কোন দিকে যাবে এটা যদি বাছাইটা যদি ঠিক হতো, যেটা আমাদের বলা হয়, জীবনটাই পুরো ঘুরে যেত। তোকে আমার বাছার একটা মানে মূল কারণ হচ্ছে, প্রথমে বাছা, আমি আরেকজনকে বলেছিলাম, শেষ করে গেল আর কি, বাছার মূল কারণ তোকে একটা ছেলে মানুষ তো ভাবতে আছে, সবাই তোকে ছেলে মানুষই ভাবে আর কি, কিন্তু আমার মনে হয়েছে তোর মধ্যে একটা গভীর একটা, মানে প্রচুর পড়াশোনা করিস, অনেক কিছু জানিস আর কি, মানে তুই নিজেকে চেপে রাখিস আর কি। একটা কি জিনিস জানি, সেটা আমি এমন জানি, সেটা লোকের ভেতরে কথা আমি বার করে দিতে পারবো। আচ্ছা কি সেটা হচ্ছে, আমি লকডাউনের থেকে যখন স্কুল নেই, তখন আমি একটা জিনিস শিখছি, মানে একটা ভাবতে পারি না, প্রথমে এটা আমি বিদেশি ইয়ে থেকে নিয়েছি, চ্যানেলগুলো থেকে, পরে দেখলাম আমাদের ইন্ডিয়াতে অনেক এটা করে, ট্যারো কার্ড রিড করে। ট্যারো কার্ড জানিস তো? ট্যারো কার্ড মানে হচ্ছে আমাদের তাস আছে না, সেই তাসের মতো ওখানেও 52টাই তাস থাকবে, 4 52টা তাস থাকবে, আর থাকবে
মানে তাস না বলে কার্ড বলছি। আর থাকবে এটা হচ্ছে মেজর আরকানা আর মাইনর আরকানা, মানে মোট ওখানে 78টা তাস থাকবে, ঠিক আছে, কার্ড থাকবে, মানে তাসের মতোই কার্ড। কার্ড থাকবে। কি তার বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য হচ্ছে মেজর আরকানা ভাগ করেছে আর মাইনর আরকানা। মেজর আরকানাতে থাকবে 22টা, ওখানে মধ্যে থাকবে 56। ওটা হচ্ছে আমাদের যেমন এরকম আছে না, যদি জোডিয়াক সাইনের উপর যদি কোনো তোর নলেজ থাকে, মানে আমি যেটাকে বলছি রাশি থাকে না, লোকে প্রায় তর্কি রাশি, জোডিয়াক সাইন, সেরকম সাইনও থাকে। যেমন আমার ধর আমি হচ্ছে টরাস সাইনের, এবং আমি কি ইয়েকে বিলং করি, আমি হচ্ছে আর্থ সাইন, মানে হচ্ছে পৃথ্বীতত্ত্বের রাশি হচ্ছে আমি টরাস। হ্যাঁ, তো সেটা কি করে বুঝবো? সেটা কি করবে? সেটা সাধারণত যখন কেউ জন্মায় তখন সেটা অনেকে করে নেয়, আর অনেকে ডেট অফ বার্থ থেকে বার করে ফেলবে তোর কি রাশিটা। তো রাশির দিকে আমি যাচ্ছি না, আমি কার্ডের দিকে আসছি। কার্ডে আমি কি শিখলাম দেখ, আমি মোটামুটি এটা শিখলাম যে, মানে শিখলাম মানে এখনও শিখছি আর কি। ধর তোর কাছে আমি যদি কার্ডটা এটা নিয়ে আসতাম তাহলে এখন করতে পারতাম। যাই হোক, এখানে আমি তোর কাছে 78টা কার্ড আমি শাফল করলাম। শাফল করার পর তোকে বললাম যে তুই কি জানতে চাইছিস। তুই হয়তো বললি, লীনা তুই দেখ তো আমার সামনে যে নাটকটা আছে সেই নাটকটাতে আমি কতটা কি ইয়ে হবে, হ্যাঁ কেন কতটা সাফল্য পাবো বা অন্য কিছু। আমি তখন ওখান থেকে একটা কার্ড নিলাম। ধর ওখান থেকে একটা কার্ড, আমাকে 4 রকম টাইপের কার্ড আছে ওখানে। তার মধ্যে আছে সোর্স মানে বর্ষা, ওয়ান্স, আর আছে পেন্টিকালস, আর আছে হচ্ছে ওই ইয়ে যেটাকে বলে কাপসের এনার্জি। এই যে এগুলো এর মধ্যে এনার্জি থাকে, কীরকম এনার্জি, ইমোশনাল। হ্যাঁ, এবার ধর ওখান থেকে এমন একটা কার্ড চুজ করলে, কার্ড ধর তোর 7 অফ সোর্স আসে, মানে পিকচারও বোঝা যাবে একটা লোকের সবটা ইয়ে দিয়ে আঘাত করছে তরল। তার মানে কার্ডই তো শো করছে যে এই জিনিসটা এর সামনে কিছু আসতে চলেছে, মানে অবস্টাকল আসছে, বিপদ আসতে চলেছে। এইবার ওই কার্ডটা শো করলো। এইবার তুই বলি কী ব্যাপার, তুই এই কার্ডটা পেলাম, তাহলে আমি তো কী বুঝবো, আমার কি তাহলে নাটকটা হিট করবে না বা কিছু না? তো ঠিক আছে, আমি আরও ওই কার্ডের সাপোর্টে আমি আরও 3টে কার্ড নিই। সেই 3টে কার্ড নিয়ে আমি হয়তো এটা ওখান থেকে জাজ করতে পারবো যে হয় তোর এরকম হতে পারে যে তোর শোতে কোনো কারণে কোনো বিঘ্ন ঘটবে, সেটা যে কোনো হতে পারে। হয়তো যেদিনকে তোর শোটা সেদিনকে বিশাল ঝড় বৃষ্টি, কিংবা তোর শোতে অন্য কোনো গন্ডগোল হয়ে গেল, থানা পুলিশ হানকাল কিছু একটা হয়ে গেল, কিছু একটা এইভাবে এখান থেকে অভিনয় খারাপ হতে পারে। অভিনয়। তো এইটা আমি ইয়ে থেকে শিখলাম, ইউটিউব থেকে। ওইটা ওই করোনার সময় শিখেছি, করোনার সময় শিখলাম। মানে তারপর আমি কী করলাম, দেখলাম আমার শান্তি হচ্ছে না, কারণ আমি আমারটা শুধু বুঝতে পারছি, আমি আর্থ সাইনে, আমার জোডিয়াক সাইন টরাস, ওরা সেই হিসেবে বলছে, কিন্তু আমি যদি নিজে করতে চাই তাহলে আমি কী করতে হবে? তখন দেখলাম ওই কার্ড কিনতে পারা যায়। এবার আমি অনলাইনে অর্ডার দিলাম, চেষ্টা করছি, আমি বাড়িতে করিনি, কারণ আমার মা জানে আমার সমস্ত অনেক ইয়ে আছে। এবার আসুক আগে, তারপর তার করতে পারবে না। আসলো কার্ডের সেটটা আসলো, তার সঙ্গে ছোটো বই আসলো, বা তার আগে তোমার পড়াটা সব সারা যে কী করতে হবে না করতে হবে। এইবার ওরা কী করে বলতো, বিদেশিদের যে সমস্ত ইয়ে করে, ওরা যখন কাউকে ধর তুই বলি আমাকে এটা আপনি বলে দিন বা প্যারোকার রিড করে দিন, ওদের অনেক ব্যাপার স্যাপার আছে, যেহেতু এটা একটা শক্তি, একটা এনার্জি, সেই জন্য অনেক কিছু করে ওরা রিচুয়ালস। হয়তো সুন্দর সুন্দর অল্টার সাজিয়ে দিল, ধূপবাতি দিয়ে কার্ডটাকে ইয়ে করে দিল, মানে একটা ভালো শক্তি যেন তার মধ্যে আসে, যার ফলে সবাই তো চায় যে আমার লাইফে যেটা প্রেডিকশন হবে সেই জন্য ভালো। এইবার তারপর সে প্রেডিক্ট করে। এইবার আমার তো কার্ড এসছে, এবার আমি দেখছি আমি এইসব কোথায় করবো, তো মা তো দেখে ফেলবে, তো মার সামনেই পড়া যায়। মাকে বলে, মা দেখো এনেছে, হয়েছে, আমি এখন এখানে বিছানার উপর পেতে ফেললাম সমস্তগুলো কার্ডগুলোকে। আমি বলছি, মা তোমাকে দিয়ে স্টার্ট করতে দিলাম, মা তো অসুস্থ, মাকে দিয়ে স্টার্ট করে দেবো, যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে দিয়ে করি, আমার যদি কিছু খারাপ ঘটে আমাকে দিয়ে যায়, কারণ আমি তখন শিখছি কত। তুই বিশ্বাস করবি না, 2 দিনের পর আমি ধপ করে সিঁড়ি থেকে নিচে পড়ে গেলাম, একদম ছটটা সিঁড়ি করতে স্টার্ট করে নিচে পড়ে একদম এইভাবে জলের বালতি। তারপরে আমার মাথায় আসলো, আমি কি ঠিকঠাক রিড করতে পারিনি নাকি আমার কিছু তো আমি কি বন্ধ করে দেবো, আমি বন্ধ করে দেবো। তারপরে আমি আবার নেটে গেলাম, আবার সার্চ করছি যে ট্যারো কার্ডের জন্য কোনো ইয়ে আছে কি, যে এমন কোনো আছে সেই সময় ট্যারো কার্ড পড়া যাবে না বা ইয়ে করা যাবে না। তারপরে দেখলাম না, সেরকম কিছু না, হয়তো অনেক সময় কিছু কার্ড আছে ওখানে, সেই কার্ডটা বেরিয়ে আসলে মনে হয় আমার খারাপ। যেমন 1 নম্বর হচ্ছে ডেভিল কার্ড। ডেভিল মানে শয়তান, বুঝতেই পারছি, আর চেহারা যেটা আছে কার্ডের মধ্যে সেটাও খারাপ, মানে ভালো না।
ওই যখন টেবিল কার্ড পড়ে টেবিলে, তখনই মনে হয় আমার চারপাশে মধ্যে 70% কিচকিচ করছে, আমার খারাপ কিছু না। এই কয়েকবার আমার এরকম, তারপরে আমি ভাবলাম কি ট্যারো কার্ড পড়া বন্ধ করে দেবো, তাহলে না আরও ডিটেলে আমাকে পড়তে হবে, কিছু তো হয়তো ভুল হচ্ছে। এই করতে করতে দেখলাম যে যাকে আমি ফলো করি সে আবার কানাডাতে থাকে, ইন্ডিয়ান মেয়ে কানাডায় থাকে। সে বলছে যে না, ট্যারো সব কার্ডই হচ্ছে ভুল। তোমার যে মেন্টালিটি আছে, ডেবিল কার্ড আসছে মানে হয় তোমার কেউ হয়তো তোমার পিছনে স্ট্যাপ করার জন্য রেডি, কিংবা তোমার খারাপ সিচুয়েশন আসছে, তার মানে ও তোমাকে দেখিয়ে দিল যে তোমার সিচুয়েশন ভালো না, তার মানে তুমি নিজেকে ইয়ে করো, প্রোটেক্ট করো। তুমি তো এমনি অন্য সময় তুমি বুঝতে পারছো না তোমার সামনে ভালো কি খারাপ, কিন্তু এই ট্যারো কার্ড তোমাকে দেখিয়ে দিচ্ছে। তো এইভাবে আমি কয়েকটা প্রেডিকশন করেছি, তার মধ্যে কোমর একটা প্রেডিকশন খুব ভালো হয়েছে, রেজাল্টের ব্যাপারে বলেছিলাম যে তোর দেখবি ভালো রেজাল্ট হবে, তো 95% হয়েছে। তো মাঝে মাঝে একটা করি, ওকে তো সেটা এখনো করিস? হ্যাঁ, এখনো করি। আমি কদিন আগে করেছি, তা আমার সামনে অনেক টাকা আসছে মেডিকেল, আচ্ছা মানে আমার 10 অফ পেন্টিকালস এসছে। আচ্ছা, সেই জন্য ভাবছি যে আমি কি লটারি ফটারি কাটবো, কেটে যাবে। কোটিপতি হই। তো এই হচ্ছে ট্যান কার্ড, তোরটাও করে দেবো। তুই যদি, তোকে বসতে হবে না আমার সঙ্গে, তুই শুধু তোমাকে বলবি লিনা একটু বার করতো যে এরকম আমার এই সামনে এটা আছে, এটা কি করবো। হ্যাঁ, যদি ঠিকঠাক আমি প্রেডিক্ট করতে পারি, যদি পড়তে পারি, অনেক সময় হয়তো যেহেতু আমি জাস্ট এখন শিখছি, শিক্ষানবিশ ঠিকঠাক, এখন শিক্ষানবিশ অনেকদিন হয়ে গেল। হ্যাঁ অনেকদিন হলো, কিন্তু আমি তো সেইভাবে সবাইকে তো বলতে পারিনি, মানে কারোর উপর প্রয়োগ করতে পারিস না, প্রয়োগ করতে পারি না, কারণ অনেকে এটা বিশ্বাস করে না বা কেউ করতেও দেয় না অনেক হ্যাঁ, সময়। এবার অনেকে ভাবে এটা তো কিছুই না, জানিস তো, মানে এটা আমি দেখেছি যে ওতে যেগুলো লেখা থাকে, আমি তো একটা ডেক ইউজ করি, প্রচুর ডেক আছে জানিস তো, মানে আলাদা আলাদা কার্ড থাকে, সেখানে অনেক কিছু লেখাও থাকে, মানে ডিটেলে লেখা থাকে, কিন্তু সেগুলো প্রথমে সবাই এগুলো পারে না পড়তে। মানে আমি ধর বসলাম যে একটা ইয়ে করতেই বসলাম, যেগুলো আমি পারছি না, তখন অনেকগুলো কার্ডের সাহায্য নিতে, তখন একটা কার্ড আমাকে এমনভাবে আসলো, শো করলো যে আমি কিছু বলতে পারছি না কী হতে পারে, তখন আমি সাহায্য নেবো, আবার সাফল করবো, আবার তো সাহায্য নেবো যে ফার্দার এর জন্য আমাকে কী করতে হবে। তো আমি একদমই প্রথম পর্যায়ে, এবার অলরেডি 2বার পড়েছি সিঁড়ি থেকে, বুঝতে পারছিস তো, তো মা এর জন্য সামনে কোনো ইচ্ছে টিচ্ছে কিছু নেই ইচ্ছা বলতে ভবিষ্যতে, মানে আরো কিছু শিখবো বা এই যে ও আমি তো ইউকেলেলে শিখি, জানিস না, ইউকেলেলে বাজাই আমি। হ্যাঁ সে তো হ্যাঁ, মানে গানটা করতে বলিস না, আমি ইউকেলেলে গান তো বাজাই, হবেই, আমি তোর গান দিয়ে এই অনুষ্ঠানটা শেষ হবে। শোন না, ইউকেলেলে আর বাজাই, বেশিক্ষণ করা যাবে না, অনেকক্ষণ হয়ে হ্যাঁ গেল। অনেক হয়ে গেছে না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ইউকেলেলে বাজাই মানে জাস্ট শিখছি আর কি, গিটারে হাত কেটে যায় বলে ইউকেলেলেটা শিখছি। ভাই ঠান্ডা কি আমার গলা বসে গেছে, আমি গান করতে পারবো না না। না, গান করতে পারবি। তোর সঙ্গে আড্ডা মেরে বেশ ভালোই লাগলো, অনেক কিছু জানতে পারলাম আর কি। তাই নাকি? তুই অনেক কিছু জানিস, সেটা আমি মানে তুই এটা আমার ধারণা ছিল, ধারণা ছিল। হ্যাঁ ধারণা ছিল যে লীনা অনেক কিছুই জানে আর কি, অনেক কিছুর মধ্যে আছে কিন্তু প্রকাশটা করে না, আমাকে ও বাচ্চা হয়েই থেকে যাবে আর আমাকে কি। প্রমুখী বলে না মাঝে মাঝে, আমি খুব ভালো মোটিভেট করতে পারি, বুঝতে পারিস তো, বিশেষ করে প্রমুখে, মানে এত ইয়ে হয় মাঝে মাঝে, কোনো ইয়ে হয়ে চলে যায়, ভাইব্রেশন লো হয়ে যায়, তখন চলে আসে আমার কাছে, পিসি কিছু করো কিছু করো, কি বলছো। হতাশা আসে না তোর মনে? শোন, আমি আগে খুব ডিপ্রেস থাকতাম, কিন্তু ভগবান জানে কেন এখন আমার একদমই ডিপ্রেশন নেই। মানে যখন আমি আমি বুঝতে পারি যে আমাকে ডাউন করার চেষ্টা করে, আমি বুঝতে পারি কিন্তু কেউ যখন আমাকে ডাউন করার চেষ্টা করে, তা আমি জাস্ট লেট গো করি, আমি ঠিক নিজেকে নিয়ে চলে আসবো। আর আবেগগুলো কি হবে? সেই যে এত, হ্যাঁ ইমোশন, তুই যে এত বই পড়িস, পড়তে পড়তে কাঁদিস, মারাত্মক ইমোশন আছে আসলে আমি, মানে আগে খুব, মানে বাবা আমার লাডলি বলে না, লাডলি বেটি ছিলাম আর কি, বাবার মৃত্যু একটা ধাক্কা, আর মায়ের এই একটা, আর অনেক কিছু প্রবলেম আছে, বাড়িতে একটা দায়িত্ব আছে তোর এখন, সেই দায়িত্ব অনেক মানে ম্যাচিওর করে দিয়েছে, কিন্তু আমি অত মানে ম্যাচিওর মাঝে মাঝে দেখাই যে অ্যাকচুয়ালি ভেতর থেকে অতটাও নেই, বুঝতে পারছিস তো, বাইরে শো অফ করি আর কি। আমাদের বন্ধুদের সঙ্গে একটু মিশিস, তুই তো একদম থাকিসই না, সন্ধ্যাবেলা পর আসবো না, হ্যাঁ এই জিনিসগুলো হলে তো মেশামেশিটা কমে যাবে। অ্যাকচুয়ালি কি বলতো, মানে মেশা মেশা, বিশেষ করে আমি মেশার সময়, ধর আমার বয়সে কোনো মহিলা, এখন তো মহিলাই বলে, এবার আমি তার সঙ্গে কী বলবো, নাম্বার 1 সংসারের গল্প হবে না, ছেলে মেয়ের গল্প নেই, বর নেই, বাদ চলে গেল, শাড়ি পরি না, শাড়ির গল্প নেই, তাহলে কি থাকলো,
হয় সিনেমা আর নয় সিনেমা দেখিস? এই সিনেমা জিনিস তুই সেটা পাঠালি না লাল পাতা লেডিস, তোকে একটা কথা বলতে আমি সিনেমাটা দেখলে আমার পুরো আমার ইয়ের কথা মনে পড়ে গেল, আজমগড়ের কথা। মানে আমার বাবার বাড়ি যেখানে, যখন আমরা ছোটো ছিলাম, যখন 7-8-এ পড়তাম যেতাম, হ্যাঁ আমরা 7-8 একবার গেছি বেনারস থেকে আজমগড়ে নিজেদের বাড়িতে গেছি, দেখছি তখন আমার বয়স ধরো 11, আমার বয়সী মেয়েরা সিঁদুর পরে পরে ঘুরে বেড়াচ্ছে। মানে ওদের তখন খুব অল্প বয়সে বিয়ে হয়ে যেত, খুব অল্প বয়সে, ওই 9, 10, 11, কিন্তু তখন ওরা শ্বশুর বাড়ি যায় না, 18 বছর বয়সে গাওনা হবে তারপর শ্বশুর বাড়ি যাবে। আমার তখন ধারণা হতো যে আমি এখানে বেশি আসবো না, এখানে আসলে যদি আমার দিদি দেয়, হ্যাঁ। আর এই যে দেখলি না ঘুমঘাটের ব্যাপারটা ঠিক একদম অতখানি গ্রামের ওই ধরো আশেপাশে ঘুরতে যাচ্ছি, ঠিক এতখানি ঘুমটা দিয়ে আমার মনে পড়ে যায় না কেন, এত নিঘাত পড়ে যায়, শুধু জাস্ট ঘুমটাটা একটু উঠতো যখন রান্না বান্না, তখনই ঘুমটাটা একটু উঠে, কিন্তু পরপুরুষের কাছে মুখ দেখাবে না এখন কিন্তু মানে ম্যাসিভ বড় উন্নতি করে ফেলেছে। বিশেষ করে আমি গ্রামে তো সেবারে গেলাম, ধর ইয়েতে গেলাম লকডাউনের আগে, আমার বাড়ির সামনে একটা বিহারি থাকতো, এখন নেই, ওই শ্বশুরকে মুখ দেখাতো না, শ্বশুর ভাসুর মানে এই যে চেঞ্জ হয়ে গেল ওই একটাই তো কারণে, মুখটা দেখাতে পারলো না, দেখলো না বয়স, সেই জন্য তো চেঞ্জ হয়ে গেল। আমি তখন বইটা দেখতে দেখতে তোর কথা মনে হচ্ছিল যে ও তো জানে না আমি এইগুলো এইভাবে আমাদের গ্রামের এরকম ছিল সমস্ত। অনেকক্ষণ হলো আড্ডা, বেশ ভালো লাগলো, শেষে তোর একটা গান দিয়ে মানে আমাদের এই আড্ডাটা শেষ হবে। আমি তো গান প্রথম কথা শিখেছি অনেকদিন আগে শিখেছিস, ক্লাসিক্যাল শিখেছিস? ক্লাসিক্যাল শিখেছি, কিন্তু আমার কিছু এসব মনে নেই। আমি এখন ইউক্রেলে বাজাই, তোকে আমি পরের একবার ডাকিস তখন আমি শোনাবো, এখন আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, এক লাইন করে দিচ্ছি, একটা হিন্দি গান, এক লাইন 2 লাইন বেশি করতে না সেই এই জলটা ঠান্ডা জল পড়া আছে, আমার গলার মধ্যে কেমন করছে না। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে ঠিক করেই করি, না হলে আবার বলবে দেখো ভুল ভাল করছে। চশমাটা থাকে একটা প্যারা করবো কিন্তু কর। पहली नजर में कैसा जादू कर दिया, तेरा बन बैठा है मेरा जिया, जाने क्या होगा क्या पता, इस पल को मिलके आज ले जरा, मैं हूँ यहाँ तू है यहाँ, मेरी बाहों में आ भी जा, ओ जाने जा दोनों जहाँ, मेरी बाहों में आ भूल जा, baby I love you, baby I love you, baby I love you। দারুণ দারুণ একটা আড্ডা হলো লীনার সঙ্গে, অনেক অজানা জিনিস আমি জানতে পারলাম আমরা। এর পরবর্তীতে আবার আসবো কোনো বন্ধুকে নিয়ে, এরকমই জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে। আজকে এই পর্যন্ত। একদম শেষে লীনার জন্য একটা ছোট্ট গিফট আছে, একটা ক্যাডবেরি গিফট, তবে এটা নরম হয়ে গেছে। থ্যাংক ইউ, এটা আমি বাড়ি থেকে ফ্রিজে রেখে আবার ঠিক করে নেবো। আজকের মতো এখানেই শেষ।